আসসালামু আলাইকুম সবাইকে। আমি রায়হান চৌধুরী, হায়ার স্টাডি আপডেট গ্রুপের পক্ষ থেকে আমি সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার আইএলটিএস এর ক্লাসে। আজ আমি আইএলটিএস এর রিডিং এ একটা ক্লাস নেব, আর এই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কয়েক ধরনের কোশ্চেন আপনারা কিভাবে আনসার করবেন। কোশ্চেনগুলো আমি 4 ধরনের কোশ্চেন নিয়ে আজ আলোচনা করব। আমি আলোচনা করব কিভাবে আপনারা ডায়াগ্রাম লেভেল কমপ্লিশন বা কিভাবে ডায়াগ্রাম লেভেল কমপ্লিট করতে পারবেন। এরপর আমি দেখাবো আইডেন্টিফাইং ইনফরমেশন, তারপর ম্যাচিং ফিচার্স, এবং আমি দেখাবো টেবল কমপ্লিশন। তো শুরুতে আমরা চলে যাই ডায়াগ্রাম লেভেল কমপ্লিশনে, এবং আমি আপনাদেরকে প্রতি ইন্ডিভিজুয়ালি যখন যাব প্রতিটা কোশ্চেন টাইপে আমি বোঝানোর চেষ্টা করব এই ধরনের কোশ্চেন কিভাবে আপনারা পাবেন, এবং কোন স্ট্র্যাটেজিগুলো আপনারা আসলে ব্যবহার করলে আপনারা সহজেই এই ধরনের কোশ্চেন সলভ করতে পারবেন বা বাসায় ভালোভাবে কিভাবে এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো আসুন শুরু করি ডায়াগ্রাম লেভেল কমপ্লিশন দিয়ে। ডায়াগ্রাম লেভেল কমপ্লিশন হলো এক ধরনের কোশ্চেন যেখানে কোশ্চেনের ধরন যেখানে আসলে একটা ছবি দেয়া থাকে, আর এই ছবিটার কিছু মিসিং ইনফরমেশন থাকে। ছবিটা পুরোটা লেবেলিং বলতে আমরা কি বুঝি, যে একটা জিনিসে আপনি ধরুন আমার শরীরের যদি লেবেলিং করতে হয়, তো আমার শরীরের একটা ছবি দেওয়া হলো, আমার হাতের পাশে আমি লিখতে হবে হাত, পায়ের পাশে লিখতে হবে পা। এই জিনিসটাকে বলা হয় লেবেলিং করা। সো আর ডায়াগ্রাম লেবেলিং হলো আমাকে একটা ছবি দেওয়া হবে, আমি আমার রিডিং প্যাসেজ থেকে ইনফরমেশন পড়ে ওই ছবিটা আমি লেবেলিং করব। তো এখন যদি কোশ্চেন আমার বডি নিয়ে কথা থাকে, যে আমার হাত, যে আমার যে জিনিস দিয়ে আমি কিছু জিনিস কোনো জিনিসকে ধরি সেটাকে বলা হয় হাত, আর সেটা এই জায়গায় থাকে, সেটা দেখতে এমন, এই ধরনের ইনফরমেশনগুলো যদি আমার প্যাসেজে থাকে, এবং তারপর যদি আমার একটা ছবি দেয়া হয়, দেখানো হচ্ছে যে আমি হাত দিয়ে কিছু উঠাচ্ছি, এবং হাতের পাশে যদি একটা খালি ঘর থাকে, এবং আমাকে বলা হয় যে লেবেল করো কোনটা, এই যে এটা কি, যেটা দিয়ে তুমি কিছু ধরছো, এটা কি। তো আমি অবশ্যই সেখানে লিখবো আমার হাত বা হ্যান্ড। তো আমি এই এক্সাম্পলটা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, বা এক্সাম্পল দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে ডায়াগ্রাম লেভেল কমপ্লিশনটা কি। সো আমরা বুঝতে পারলাম যে ডায়াগ্রাম লেভেল কমপ্লিশনটা হলো একটা ছবি দেয়া থাকবে, অথবা ফ্লো চার্ট দেয়া থাকবে। একটা কোম্পানির ফ্লো চার্ট দেয়া থাকলো, কিভাবে গ্লাস ম্যানুফ্যাকচার হয়, কিভাবে গাড়ি তৈরি হয়, কিভাবে একটা বিজনেসে স্টেপ বাই স্টেপ হয়, কিভাবে প্রোডাকশন হয়। এই যে ফ্লো চার্ট বা এই যে ডায়াগ্রাম, টোটাল কথা একটা ছবিকে আমি লেবেলিং করব আমার রিডিং প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে। এই ধরনের কোশ্চেন টাইপকে বলা হয় ডায়াগ্রাম লেভেল কমপ্লিশন। তো আজ আমি একটা সহজ ডায়াগ্রাম লেভেল কমপ্লিশন দেখাবো, আর আপনারা বাসায় ক্যামব্রিজের বুকসগুলো নিয়ে সেখান থেকে আপনারা কয়েকটি ডায়াগ্রাম লেভেল কমপ্লিশন করবেন, এবং আশা করি আপনারা আমার স্ট্র্যাটেজিসগুলো ইউজ করে সহজেই আপনারা এই ধরনের কোশ্চেনে ফুল মার্কস পেতে পারবেন। তো প্রথমে যেটা করতে হবে যে আমার চলে যেতে হবে কোশ্চেনে। কোশ্চেন আছে এখানে দেখুন, আছে যে আমি প্রথমে কোশ্চেনের টাইটেলটা দেখি। টাইটেলে আছে লেভেল দ্য টানেলস অন দ্য ডায়াগ্রাম বিলো ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এখানে এই টানেলগুলোকে আমার লেভেল করতে হবে 6, 7, 8। এই টানেলগুলোকে আমি লেভেল করতে হবে। আর আমার যে ইনফরমেশনটা বা কি লিখবো সেটা আমি সাধারণত অনেক জায়গায় কিন্তু এই ধরনের বক্সে লেখা থাকে না, সরাসরি আপনি রিডিং প্যাসেজ থেকে খুঁজে বের করতে হয়, কিন্তু এখানে আপনার সুবিধার জন্য কয়েকটি দেশের কথা আছে। আর এখানে হাতের লেফট সাইডে যেটা আছে অ্যাপ্রক্সিমেটলি ডেপথ ইন সেন্টিমিটার্স বিলো সারফেস। সো আমরা বুঝতে পারছি যে আমাদেরকে যেটা করতে হবে যে কোন কোন দেশে কত সেন্টিমিটার নিচে এই ধরনের টানেল হয়। সো কিসে নিয়ে টানেল হয়, এখানে আছে কাউপের ডাং, কাউ মানে আমরা বুঝি গরু, আর শেষের অংশটা আমরা বুঝি না। সো এটা বোঝার জন্য আমি একটু পরে যাই। এখানে দেখুন মোটামুটি পরীক্ষায় যখন আপনি কিছু বুঝবেন না সেই ধরনের ভোকাবুলারি গুলোর জন্য আমাদের এরকম গ্লসারি থাকে। গ্লসারিতে দেখুন লেখা আছে কাউপেট মানে ড্রপিংস অফ কাউস। এখানে লেখা আছে ডং মানে দ্য ড্রপিংস অফ অর এক্সক্রিয়েট অফ অ্যানিমালস। সো আমরা বুঝতে পারছি যে পশু পাখির যে ড্রপিংস বা পশু পাখির যে মলমূত্রাদি, এই ধরনের জিনিসকে আমরা বলবো ডাং, অথবা গরুর হলে কাউয়ের হলে সেটাকে আমরা বলবো যে কাউপ্যাটস। সো এখানে এখানে দেখতে পাচ্ছি যে আমরা কিভাবে কাউপেট অথবা ডাং এটা
টানেল দিয়ে কত নিচে যায়, কোন দেশে কত নিচে যায়, এটা আমরা বের করতে হবে। সো আমাদের এখানে কিওয়ার্ড হলো যে সেন্টিমিটার্স, কারণ এই ধরনের ইনফরমেশনগুলো সহজেই আপনি খুঁজে পাবেন। একটা সেন্টিমিটার লিখতে অবশ্যই রিডিং পেজে সেন্টিমিটার ইউজ হবে। সো আমরা ইজিলি সেটা আমাদের স্কিম করা বা স্ক্যান করা আমাদের জন্য সহজ হবে। সো আমরা এখানে দেখব যে আমাদের যেটা দেখতে হবে যে 30 সেন্টিমিটার নিচে যায় একটা অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 30 এর মাঝামাঝি, আর আরেকটা হলো খুবই কম। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের প্যাসেজে গিয়ে দেখুন এখানে প্যাসেজে অনেক কথা লেখা আছে। তো আমাদের কিন্তু এত কথা পড়ার কোনো সুযোগ নেই। সো আমরা যেটা করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে কোথায় আমরা ইনফরমেশনটা পাবো। দেখুন কোথায় সেন্টিমিটার আপনারা খুঁজে পান কিনা। সবসময় আমি বলেছি রিডিং পেজের মাঝখানে দেখবেন। এখানে দেখুন মাঝখানে যদি আপনারা দেখুন 30 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার যেহেতু আছে, এই প্যারাগ্রাফটাতে আমরা আমাদের আনসার খুঁজে পাবো। সো আমরা এখন একটু যদি পড়া শুরু করি তাহলে আমরা আশা করি কিছু পাবো। আমরা দেখুন এখানে লেখা আছে যে এই লাইনটা থেকে আমরা পড়ি, সাম লার্জ স্পেসিস অরিজিনেটিং ফ্রম ফ্রান্স excavate tunnels to a depth of approximately 30 সেন্টিমিটার। সো আমরা কিন্তু এখানে আবার একটু কোশ্চেনে চলে যাই যে দেখুন এখানে কিন্তু আছে যে 30 সেন্টিমিটারের বেশি দেশের কোন দেশে ডাং বিটল টাইপসগুলো 30 সেন্টিমিটারের নিচে যায়। সো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফ্রেঞ্চের ডাং বিটল টাইপস 30 সেন্টিমিটারের নিচে যায়। একটা জিনিস মনে রাখবেন, আপনার কিন্তু অত বেশি ভোকাবুলারি, রিডিং প্যাসেজ সব কিছু বোঝার কোনো দরকার নেই। ইটস এ টেকনিক। আমি কিন্তু অনেক কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমার দরকার হলো 30 সেন্টিমিটার নিচে কোন দেশে যায় সেটা আমাকে লিখে দিতে হবে, বিকজ এখানে আমার একটা দেশের নাম লিখতে হবে। এখানে কিন্তু আমার কঠিন কিছু স্টেপ লিখতে হবে না। এটা কোনো রকেট সায়েন্স না যে আমি অনেক কিছু বুঝতে হবে তারপর আমাকে লিখতে হবে, কারণ ওই ধরনের টাইম আপনি পাবেন না। তবে আমি বলবো যে আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে আপনারা আমার ভিডিওতে যে রিডিং প্যাসেজ এটাকে আপনারা পজ করে থামিয়ে আপনারা পড়তে পারেন আসলে কেন এই আনসারটা পিক আমি করছি। ঠিক আছে, এখানে দেখুন যে আমি আগ থেকে যদি একটু পড়ি, ডাং বিটলস ওয়ার্ক ফ্রম ইনসাইড অফ দ্য প্যাট সো দে আর শেল্টার ফ্রম predators such as birds and foxes. So most species burrow into the soil and bury dung in the tunnels directly underneath the pads which are hollowed out from within. So এই ধরনের জিনিসপত্রগুলো পড়ে আমি আমার টাইম নষ্ট না করার চেয়ে আমার দরকার হলো যে আমার ডাং বিটেলসগুলো কত নিচে যায়, সো ডাং এবং কোন দেশে যায় সেটা আমাকে খুঁজে বের করতে হবে। সো 30 সেন্টিমিটার যায় ফ্রান্সে। আর এখানে একটা জিনিস হলো আমাদের সবার মিসকনসেপশন, আমি ভোকাবুলারি বুঝতে হবে, অনেক কিছু বুঝতে হবে, আর এটা চিন্তা করে করে আমরা রিডিং প্যাসেজটাকে ভয়ে ধরি না এবং এন্ড অফ দ্য ডে আমরা খুব খারাপ স্কোর করি। সো আমার কথা হলো যে সব জিনিসের টেকনিকটা ইউজ করার চেষ্টা করতে হবে আমাদেরকে, আর আমি আপনাদেরকে দেখাবো যে সেই টেকনিকসগুলো। সো আসুন কথা না বাড়িয়ে পরের দিকে যাই। তারপর আসেন এখানে লেখা আছে দিস বিটলস মেক সসেজ শেপড ব্রড চেম্বার্স অ্যালং দ্য টানেল। সো সসেজ হলো এক ধরনের খাওয়ার, যেটা শেপটা আপনারা সসেজটা লিখে আপনারা যদি গুগলে সার্চ করেন আপনারা দেখতে পাবেন। তো এখানে এরপরে সো আমার আর এটা নিয়ে পড়ার দরকার না, আমি এবার নিচে চলে যাই। দ্য শ্যালোয়েস্ট, শ্যালো, শ্যালোয়েস্ট বা যেটা একেবারে শ্যালো এর বাংলা হলো একেবারে কম ছোট বা খুবই চিকন বা অল্প। shallowest tunnels belong to a much smaller Spanish species that buries dung in chambers and that hang like fruit from the branches of a pear tree. So এখানে আসুন, আমার এখানে কিন্তু দেখুন 30 সেন্টিমিটার 20 সেন্টিমিটার আমরা খুঁজে পেয়েছি, কিন্তু আমরা কিন্তু এখানে সবচেয়ে কম কোনটা যায় সেটা আমরা খুঁজে পাই না। সো নাম্বার 8 এর আনসারটা হবে স্প্যানিশ। যেহেতু বলা হয়েছে স্প্যানিশ একটা স্পেসিস আমার টানেল করে সবচেয়ে কম, যেটা দেখতে গাছ থেকে ফল ঝুলে আছে সেই রকম মনে হয়।
সো এখানে কিন্তু গাছ থেকে ফল ঝুলে আছে, আপনার ছবিটা আপনাকে ইমাজিন করতে হবে, চিন্তা করতে হবে। সো এখানে 8 এর অ্যান্সার হবে স্প্যানিশ, 7 এর অ্যান্সার হবে ফ্রেঞ্চ। সো 6 এর আনসারটা আমরা এখনো খুঁজে পাইনি, বাট এটা কিওয়ার্ড হলো 20 সেন্টিমিটার। সো আমরা আসুন 6 এর 20 সেন্টিমিটার নিয়ে আমরা কাজ শুরু করি। এখন আমরা চলে আসলাম 20 সেন্টিমিটারে। 20 সেন্টিমিটারের জন্য লাইনটা পুরো সাউথ আফ্রিকান বিটলস dig narrow channels of approximately 20 সেন্টিমিটার। আমার আর কিছু পড়ার দরকার নাই, আমার এটার আনসার হবে সাউথ আফ্রিকান। সো 6 এর আনসার সাউথ আফ্রিকান, 7 ফ্রেঞ্চ অ্যান্ড 8 হলো আমার স্প্যানিশ। সো এই এই যে এক্সারসাইজটা আমি করলাম, বা এটাকেই বলা হয় ডায়াগ্রাম লেভেল কমপ্লিশন। আপনারা সরাসরি ক্যামব্রিজ থেকে 5-6টা ডায়াগ্রাম লেভেল কমপ্লিশন খুঁজে বের করেন, অথবা ইন্টারনেটে আপনি লিখুন ডায়াগ্রাম লেভেল কমপ্লিশন দিয়ে আপনি সলভ করার চেষ্টা করুন। আশা করি আপনি খুব সহজভাবেই সলভ করতে পারবেন এবং পরীক্ষায় খুব ভালো করতে পারবেন। এখন আমরা দেখব আমাদের নেক্সট আইডেন্টিফাইং ইনফরমেশন নামে এক ধরনের কোশ্চেন। সো আইডেন্টিফাইং ইনফরমেশন নামে কোশ্চেনটা আসলে কি সেটা বুঝতে হলে আমি এখানে এক্সাম্পলটাই আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা সহজেই বুঝে যাবেন। এখানে দেখুন আমার কোশ্চেন আছে স্যাম্পল প্যাসেজ 7 হ্যাজ 8 প্যারাগ্রাফস লেভেল A to H। সো এখানে যে লাইনটা বলেছে, আমার এখানে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটাতে আমার A to H নামে এই যে প্যারাগ্রাফগুলো আছে, প্যাসেজে ছোট ছোট প্যারাগ্রাফ আছে বা ছোট প্যারা আছে। সো এই প্যারাতে আমার এগুলো A to H, A B C D এরকম করে ভাগ করা আছে। সো এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আমার এখানে কয়েক ধরনের কোশ্চেন আছে। 14 এ বলা হয়েছে কম্পারিজন অফ past and present and transportation methods। সো এই যে লাইনটা, এই লাইনটা কোন প্যারাগ্রাফে আছে, A to H এর মধ্যে কোন প্যারাগ্রাফে আমার এই লাইনটা আছে, এটা আমাকে খুঁজে বের করতে হবে। এবং এই ধরনের কোশ্চেনকে বলা হয় আইডেন্টিফাইং ইনফরমেশন। এর আগে আমরা এই মোটামুটি একই ধারার এক ধরনের কোশ্চেন দেখেছিলাম, সেটা হয়েছিল হেডিং মিলানো। হেডিং মিলানো এবং এটার মাঝে পার্থক্য হলো, হেডিংয়ে হলো যে আমরা সাধারণত যে আসলে ওই প্যারাগ্রাফটা কি বোঝাতে চাচ্ছে বা ওইটার হেডিং কি হলে ভালো হতো, এটা কি শিরোনাম দিলে ভালো হতো। কিন্তু এই ক্ষেত্রে হলো যে কিছু স্পেসিফিক ইনফরমেশন, হয়তোবা হেডিং এটার অন্য কিছু, বাট এখানে একটা স্পেসিফিক ইনফরমেশন আছে এই প্যারাগ্রাফটাতে। সো সেটা নিয়ে ধরুন আমি একটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল হলো একটা প্যারাগ্রাফ আছে, ছোট একটা প্যারাগ্রাফ, আমাদের প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফটার হেডিং হলো বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বলা হয়েছে। সো ব্রড সেন্স আলোচনা করা হয়েছে, কিন্তু এই ইতিহাসের মাঝে এক জায়গায় লেখা আছে যে 1971 নিয়ে কিছু কথা। সো এবং একটা স্পেসিফিক যে 1971-এ এই একটা ইনসিডেন্ট হয়েছিল বা এই একটা ঘটনা ঘটেছিল। সো এই যে এই ছোট একটা লাইন, এই লাইনটার যা ইনফরমেশনটা এখানে আমার ধরুন একটা থাকলো যে 1971-এ এই ঘটনাটা ঘটেছিল, তখন সেই ক্ষেত্রে আমার ইভেন দো হেডিংটা বাংলাদেশের ইতিহাস, কিন্তু যেহেতু ওই প্যারাগ্রাফটাতে আমার এই স্পেসিফিক ইনফরমেশনটা আছে, সো ওই প্যারাগ্রাফটাই হবে আমার আনসার। সো আমি এখানে হেডিং এবং আইডেন্টিফাইং ইনফরমেশনের মাঝে যে একটা পার্থক্য আছে সেটা বোঝানোর চেষ্টা করেছি, এবং দুটো ধরার জন্য যে আমার দু ধরনের স্ট্র্যাটেজি ইউজ করতে হবে সেটা আমরা দেখব। হেডিংয়ে আমরা যেটা করেছিলাম যে আপনি প্রথম লাইন পড়বেন, শেষ লাইন পড়বেন, মাঝখানে একটু চোখ বুলাবেন, তাহলে আপনার এরপর আপনাকে গেস করে নিতে হবে। বাট এখানে আপনাকে করতে হবে যে পুরো প্যারাগ্রাফে যেখানে আপনি এই ইনফরমেশনটা পাবেন, স্ক্যান করে দেন স্কিম করে ওই ইনফরমেশনটাতে চলে যেতে হবে, এবং ওই ওই একটা দুটো লাইনই আপনাকে ক্লোজভাবে পড়তে হবে। দরকার হলে যদি ওটা আপনি বুঝতে না পারেন তাহলে ব্যাকগ্রাউন্ডে আগে এক লাইন বা এর পরে বোঝার জন্য এক লাইন পড়তে পারেন, বাট আপনাকে স্পেসিফিক জায়গাতে চলে যেতে হবে। সো এখন আমি যদি উদাহরণস্বরূপ এখানে দেখাই, আমি এখানে একটু কথাগুলোকে জটিল না করে আমি যদি সহজভাবে যাই, এখানে আছে অতীতের এবং বর্তমানের ট্রান্সপোর্টেশন মেথডগুলোর তুলনা। এটা আমার কোন প্যারাগ্রাফে বোঝানো হয়েছে। আমরা যেটা করব সেটা হলো যে এখানের জন্য সবচেয়ে ভালো হয় আপনারা এই ধরনের কোশ্চেন প্রথমে শুরু করবেন না, এই ধরনের কোশ্চেনটা করার চেষ্টা করবেন
শেষের দিকে। সে ২০ মিনিট আপনি পান একটা প্যারাগ্রাফের জন্য। আপনি ১ম এই ট্রু ফলস, এমসিকিউ বা অন্য ধরনের কোয়েশ্চেন করেন। কোয়েশ্চেন সলভ করেন। তাহলে আপনি আপনার প্যারাগ্রাফ সম্পর্কে ভালো একটা সম্যক ধারণা পাবেন। ফলে আপনি বুঝতে পারবেন যে কোথায় ইনফরমেশন আছে। আমি কিন্তু এখন এই ইনফরমেশনটার জন্য আমাকে অনেক খোঁজাখুঁজি করতে হবে। তো আমি এখন যেটা করব সেটা হলো যে আমাকে ১ম এই আমি যেটা বলেছি এর আগে প্যারাগ্রাফের ১ম প্যারাতে না গিয়ে মাঝখান থেকে শুরু করার একটা টেনডেন্সি থাকতে হবে। সো আমরা এখানে আমাদের মাঝখানে কিন্তু সি, ডি, ই এই ধরনের এগুলো দিয়ে আমি একটু দেখি। শুরু করি আমি যদি সি দিয়ে। আপনি যে এই, বি পড়তে পারবেন না তা না। তো এখানে সি তে আমি একটু চোখ বুলাই until a hundred years ago। আচ্ছা, সি তে আমি তারপরে ডি তে একটু স্কিম করার চেষ্টা করে নিন। ইউরোপ অ্যাডাপ্টেশন, মাঝখান দিয়ে আরবান। আমি এটাকে স্কিম করছি যে আসলে কোথায় আমি আমার ইনফরমেশনটা পেতে পারি। সো সি, ডি আমি যদি এর দিকে একটু in 1993 স্টাডি বাই ইউরোপিয়ান ফেডারেশন ফর ট্রান্সপোর্ট। সো আমি আসলে কোথাও ওইভাবে আমার ইনফরমেশনটা পাচ্ছি না। ইন দ্যাট কেস আমাকে যেটা করতে হবে যে আমাকে খুঁজতে হবে যে আসলে কোথাও আমার আগের এবং বর্তমান। সো সিটাকে যদি আমার সিটা একটু ক্লু আমার কাছে মনে হচ্ছে, বিকজ আমি এখানে পাচ্ছি যে আনটিল এ 100 ইয়ার্স অ্যাগো, যেহেতু আমার পাস্ট নিয়ে কথা হচ্ছে বা অতীতকাল নিয়ে, এটাকে আমি যদি কিওয়ার্ড দিয়ে এখানে অ্যাপ্লাই করি, মোস্ট জার্নিজ ওয়ার ইন দ্য 20 কিলোমিটার রেঞ্জ। আমার বেশিরভাগ জার্নি ছিল যে 20 কিলোমিটার রেঞ্জে। দ্য ডিস্টেন্স কনভেনিয়েন্টলি অ্যাক্সেসিবল বাই হর্স। হ্যাঁ, এখানে আমি পাচ্ছি যে আমার অতীতে কিন্তু ট্রান্সপোর্টেশন ছিল ঘোড়া দিয়ে। তারপরে বলা হয়েছে যে হেভি ফ্রেড, ভারী জিনিসপত্রগুলো নেওয়া হতো রেল অথবা পানি দিয়ে। তারপরের লাইনটাই কিন্তু আমাকে আমার আনসার দিতে, ইনভেনশন অফ দ্য মোটর ভেহিকল ব্রড পার্সোনাল মোবিলিটি টু দ্য ম্যাসেজ। সো এখন এই যে কথাগুলো, এই কথাটা থেকে আমি বুঝতে পারি যে আমার অতীতকালে কি ধরনের ট্রান্সপোর্টেশন ছিল। আমি আবার আমার ইয়াটাকে একটু ভালোভাবে দেখি, আর অন্যগুলোতে আমি কোথায় আমার এই ধরনের আনসার পাই কিনা সেটাও চোখ বোলাবেন। সি, ডি যেখানেই আপনি একটা স্ট্র্যাটেজি হলো কোশ্চেন প্রথমটার আনসার হবে একটু উপরের দিকে। যেহেতু আমি বলেছি সবসময় কিন্তু ক্রনোলজিক্যালি সাজানো থাকে। সি এর পরের আপনি কখনো বি তে আর আনসার পাবেন না। এ, বি আমার আর পড়তে হবে না। এরপর ডি থেকে আমাকে শুরু করতে হবে। ঠিক আছে? সো বাট এই প্যারাগ্রাফটাতে আমাকে দেরকে যেটা করেছে তারা একটু টেকনিক্যালি এটাকেও ব্যবহার করেছে। আমার কাছে যা মনে হচ্ছে। বাট যেহেতু এখানে ৭ টা হেডিং আছে, সো আমি সি, ডি, ই, এফ, জি, এইচ, সি, ডি, ই, এফ, জি, এইচ ৬ টা হবে। তো অবশ্যই আমার এ, বি এর মাঝে একটা থাকবে। কিন্তু পরীক্ষায় সাধারণত কিন্তু এটা ঘটে না। পরীক্ষায় সাধারণত শুরু করলে নিচের দিকে আমরা আনসার গুলো পেয়ে থাকি। তো এখানে দেখুন, আর অন্য যেগুলো আমি একটু কথা অনেক অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছি। আমি চাচ্ছি আমি আবারও অ্যাটেনশন দিচ্ছি কোশ্চেনের দিকে। সো আমি অন্যগুলোতে চোখ বুলাবো যে কোথায় আমি এটার আনসার পাই কিনা। সো আমি আসলে এরকম আনসার পাচ্ছি না। সো সি কে আমি আনসার ধরে নিই। তো আমার প্রথম এখানে দেখুন এই কম্প্যারিজন, যেহেতু এখানে কম্প্যারিজন করা হচ্ছে পাস্ট। সো অতীতে কি ধরনের আমার ট্রান্সপোর্টেশন ছিল বর্তমানের তুলনায়, সো সেটা আমি পেয়ে গেলাম। সো 15 হাউ ড্রাইভিং হ্যাবিটস কন্ট্রিবিউট টু রোড প্রবলেমস। কিভাবে ড্রাইভিং হ্যাবিটটা আমাদের রোড প্রবলেমে করছে বা কি রোড প্রবলেমে অবদান রাখছে, কি ধরনের ড্রাইভিং হ্যাবিট গুলো। সো আমাদের এখানে ড্রাইভিং হ্যাবিটটা হলো আমাদের কিওয়ার্ড। যেহেতু সি আমরা পেয়ে গেছি, তো আমি যেটা প্রথমেই করব যে মেইনলি আমি যেটা করব যে এ এর দিকে যদি একটু চোখ বুলান, এতে কিন্তু দেখুন আসলে তেমন কিছু নেই ড্রাইভিং হ্যাবিট নিয়ে। বি তে কিন্তু আমার আছে যে ট্রাফিক জ্যাম, ট্রাফিক কনজেশন, এসব জিনিসপত্র নিয়ে, এমিশন। সো এভাবে চোখ বুলালে হলো কি পরের কোশ্চেন গুলো আনসার গুলো আপনি সহজে পাবেন। ডি তে দেখুন ইউরোপের কথা বলা হয়েছে, ইউরোপ নিয়ে বেশি আলোচনা করা হয়েছে। স্যার
ডি সোশ্যাল ইফেক্ট শেষের দিকে একটা আছে, এখানে দেখুন সোশ্যাল ইফেক্ট ডি এর। তারপরে ডিতে আমরা এরকম কিছু আমি দেখতে পাচ্ছি না। ইতে ইউরোপিয়ান ফেডারেশন ফর ট্রান্সপোর্ট নিয়ে কথা বলা হয়েছে। এখানে দেখুন যে কস্ট নিয়ে কথা বলা হয়েছে, রেলের সঙ্গে কারের ধরনের কথাগুলো, এগুলো আমার পরের আনসারগুলোর জন্য এক ধরনের ক্লু হবে। সো আমি যদি আসলে এদিকে যাই, আমি দেখি যে ইতে দেখেছি। এফ এ কি বলা হয়েছে, টেকনিক্যাল সলিউশন করতে পারে, technical solution can reduce the pollution problem and increase the fuel efficiency of engines. আমার টেকনিক্যাল সলিউশন থাকলে বাট ফুয়েল কনজাম্পশন অ্যান্ড এক্সজস্ট এমিশন ডিপেন্ড অন হুইচ কার্স আর প্রেফার্ড বাই কাস্টমার্স অ্যান্ড হাউ দে আর ড্রিভেন। ওকে, এই যে লাইনটা, এটাতেই আমি আমার কিওয়ার্ডটা খুঁজে পেয়েছি যে কিভাবে আপনার ড্রাইভিং হ্যাবিট কিভাবে আপনার কন্ট্রিবিউট করে রোড প্রবলেমে। সো এখানে দেখুন বাট ফুয়েল কনজাম্পশন অ্যান্ড এক্সজস্ট এমিশন ডিপেন্ড, এখানে প্রথম লাইনটা যদিও মনে হয়েছে যে ফুয়েল নিয়ে কথা বলা হয়েছে, ফুয়েল মানে তেল, কিন্তু বা যেটা তেল বা পেট্রোল বলুন, যেটাই বলুন আপনি, মানে ডিজেল আর পেট্রোল গাড়িতে দুই ধরনের। সো ফুয়েল কনজাম্পশন অ্যান্ড এক্সজস্ট এমিশনস ডিপেন্ড। এক্সজস্ট এমিশন হলো গাড়ি থেকে যে ধরনের ধোঁয়া বের হয় বা এই ধরনের, এগুলোকে বলা হয় এক্সজস্ট এমিশনস। সো এখানে দেখুন এর পরের লাইনটা যদি আমি পড়া শুরু করি, হাউ দে আর ড্রিভেন, তারপর আছে মেনি পিপল বাই লার্জার কার্স দেন দে নিড ফর ডেইলি পারপাসেস or was fuel by driving aggressively. তো এরপর আছে যে গ্লোবাল কার ইউজ ইজ ইনক্রিজিং অ্যাট এ ফাস্টার রেট। সো এই লাইনটা থেকে আমরা যেটা খুঁজে পাচ্ছি এই কয়েকটি লাইন থেকে, যে আমি কিভাবে গাড়ি চালাই সেটাই আমার রোড প্রবলেম, যে রোড প্রবলেম হচ্ছে আমার বেশি তেল কনজাম্প করা বা বেশি তেল ইউজ করা, আমার বেশি এমিশন বেশি হওয়া। সো এই যে জিনিসপত্রগুলো বা আমার যতটুকু দরকার নেই সেই ধরনের গাড়ি আমি চালাচ্ছি। সো এই যে জিনিসপত্রগুলো এগুলো আমার বিভিন্ন ধরনের রোড প্রবলেম বা কারের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছে। সো আমার এই আনসারটা আমি কিন্তু এফ পাবো। তো এর পরেরও আমি অন্য অন্যগুলোর দিকে চোখ বোলাবো যে এর থেকে আরো বেশি কোনো কিছু আমি পাই কিনা যেখানে এই ধরনের কথা বলা আছে। সো আমি 16 আমার হয়েছে দ্য রিলেটিভ মেরিটস অফ কার অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট। সো রিলেটিভ বলতে বোঝায় যে কোনো কিছুর সঙ্গে সম্পর্কযুক্ত। সো এখানে আমার যে কারের সঙ্গে পাবলিক ট্রান্সপোর্ট, এই কার এবং পাবলিক ট্রান্সপোর্টে আসলে কোনো ধরনের ভালো দিক আছে কিনা, কি ধরনের ভালো দিক আছে। সো মেরিট মানে আমরা জানি যে ভালো উপকারী জিনিসপত্র আছে কিনা সেটা নিয়ে আলোচনা করা হয়। তা আমাদের যেহেতু এখানে আমরা প্রতিবারই চোখ বুলাচ্ছি, এখন একটা কাজ করি, আমি উপরের দিকের গুলার থেকে যেহেতু চোখ বুলিয়েছি আমি নিচের দিকের গুলো থেকে চোখ বুলাই, দেখি আমার আনসারটা পাই কিনা। এগুলোই হলো বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিস টু সেভ ইউ টাইম ডিউরিং দ্য রিডিং টেস্ট। বিকজ আপনি যদি একই ধরনের, আমি এখানে টাইম নিচ্ছি বিকজ এটা এক্সাম না, বা এক্সাম আমি যে আপনাদেরকে বোঝানোর জন্য টাইম নিচ্ছি, বাট এক্সামে আপনি যেটা করবেন যে এখানে ইতে আমি প্রথমেই আমার হেইচ থেকে শুরু করি। হেইচে দেখুন আছে, ওকে, হেইচে আছে আমার a more likely scenario seems to be a combination of mass transit system for travel into and around cities with a small low emission cars. এখানে যেটা হয়েছে শেষের দিকেরটাতে সাধারণত যে শেষ যেই প্যারাগ্রাফটা সেটাতে সাধারণত একটা সলিউশন, কোনো প্রবলেম নিয়ে আলোচনা করা হয়, সলিউশন নিয়ে আলোচনা করা হয়। সো মোর লাইকলি এটা হওয়ার তেমন চান্স আমি দেখছি না। আমি এরপর জিতে চলে যাই। এখানেও কিন্তু আছে লং টার্ম সলিউশন, তারপর মাঝখানে আছে কাট কার্বন ডাইঅক্সাইড ইমিশন, গুড লোকাল গভর্নমেন্ট ইজ অলরেডি ব্রিঙ্গিং দিস অ্যাবাউট ইন সাম প্লেসেস। সো এখানে আমি এই ধরনের কোনো ইনফরমেশন দেখছি না। আমার কিন্তু বলতে হবে যে কী ধরনের মেরিট, কিন্তু এখানে বেশিরভাগই কিন্তু ডিমেরিট নিয়ে, কার্বন ডাইঅক্সাইড খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। সো আমি এফ অ্যাভয়েড করেছি যেহেতু এফ অলরেডি আমরা পাচ্ছি। আমি যদি এখানে ইতে আলোচনা করি, ইউরোপিয়ান ফেডারেশন অফ ট্রান্সপোর্ট, এখানে দেখুন বলা হয়েছে যে কার ট্রান্সপোর্ট ইজ 7 times as costly as rail travel. In terms of the external social cost,
It entails congestion, accidents, pollution, loss of cropland and natural habitats, depletion of well resources and so on. Yet এখানে প্রথমে কিন্তু কারো সকল খারাপ কথা বলা হয় ইয়েট দিয়ে, কিন্তু আমার এই ট্রিগার ওয়ার্ডটা দিয়ে আমার কিন্তু দেখি কি বলা হচ্ছে, ইয়েট কার্স easily surpass trains or buses as a flexible and convenient mode of personal transport. ওকে, এখানে দেখুন, এখানে কিন্তু বলা হয়েছে, আমি এর আগে বলেছি যে রিলেটিভ মেরিট, ইভেন দো এটার খারাপ দিক আছে বাট রিলেটিভ অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত কী ধরনের ভালো দিক আছে। যদিও ট্রেনের তুলনায় এটা ট্রেনের মতো টাকা খরচ হয়, যেহেতু এটার পার্কিংয়ে বা এটার তেলের খরচ বা অন্যান্য এটার যে অ্যাক্সিডেন্টে হয় এই খরচগুলো আপনাকে দিতে হচ্ছে কারের জন্য, কিন্তু তারপরেও কিন্তু কারটা কিন্তু মানুষের জন্য ইয়েট cars easily surpass trains or buses as a flexible and convenient mode of personal transport. So তারপরেও কার কিন্তু আমাদের পার্সোনাল ট্রান্সপোর্টের জন্য বেশি দরকারি, এবং এটা আমাকে ভাবলে হবে না যে মানুষ গিভ আপ করে প্রাইভেট কার ম্যাস ট্রান্সপোর্টের কথা চিন্তা করে। যদিও ম্যাস ট্রান্সপোর্ট ভালো, এখানে কিন্তু এই প্যারাগ্রাফটাতে দুটারই রিলেটিভ ভালোর কথা বলা হয়েছে। ইভেন দো পাবলিক ট্রান্সপোর্ট ভালো কিন্তু অনেক সময় কস্টলি, কিন্তু কারের খারাপ দিক হলো মানুষ বেশি প্রেফার করে, কারটা মানুষ বেশি সহজেই পার্সোনালি আপনি নিতে পারেন, সেজন্য সো আমার এই আনসারটা হবে, ইটা হবে আমার এই কোশ্চেনের আনসার। সো এখন আসুন দেখি তারপর আমাদের কি আছে। যখন 3-4টা কোশ্চেন করে ফেলবেন তখন আপনার জন্য সহজ হবে, যেহেতু আপনি এখন জানেন যে আপনার কোন প্যারাগ্রাফে কি ধরনের জিনিসপত্র নিয়ে আলোচনা করা হয়েছে। আসুন 17 আলোচনা করা হয়েছে যে দ্য রাইটার্স প্রেডিকশন অন ফিউচার সলিউশন। সো এখানে শেষের দিকে আমি বলেছি যে শেষের দিকে কিন্তু সলিউশন নিয়ে আলোচনা করা হয়। সো আমরা শেষের দিকে ভালো করে পড়ি। H দিয়ে শুরু করি। A more likely scenario seems to be a combination of mass transit system for travel into and around cities with small low emission cars for urban use and larger hybrid or lean burn cars for use elsewhere. Electronically tolled highways might be used to. So এখানে দেখুন কথা বলা হয়েছে সব প্রেডিকশন নিয়ে, মাইট বি এরকম হলে এরকম হবে, লো ইমিশন কার দরকার, সবকিছু কিন্তু ফিউচার নিয়ে আলোচনা। সো আমার এটার আনসার হয়ে যাবে হেইস। এখন কিন্তু আমাদের জন্য জিনিসগুলো ইজি হবে, অ্যাজ আমার মোটামুটি অনেক প্যারাগ্রাফে আমি পড়তে হচ্ছে না এবং আমি পুরো প্যাসেজটা সম্পর্কে জানি। 18 দ্য ইনক্রিজিং ইউজ অফ মোটর ভেহিকলস। তো এক্ষেত্রে আমি যেটা করব সেটা হলো যে আমি যেগুলো খুঁজে পেয়েছি সেগুলোকে কেটে দেব, দিয়ে আমি এখন আবার আমি একটু উপরের দিক থেকে শুরু করব, যেহেতু আমি শেষের দিক মাঝখানের দিকের সি বলুন, সি এফ ই এইচ সবগুলো আমি খুঁজে পেয়ে গেছি। সো এ বি আমার অপশন আছে ডি। সো আমি এ বি ডি এগুলো আমি দেখব একটু, কারণ এছাড়া অন্যগুলো আমি আনসার পেয়ে গেছি। সো আমি এখানে যদি এটা পড়ি, নর্মালি কিন্তু এইরকম হয় না, যেহেতু সি থেকে শুরু হয়েছে সি এর নিচের দিকে কোশ্চেনগুলো পাওয়ার কথা, বাট এখানে যেহেতু আমার একটা কোশ্চেন বেশি, যদি বি থেকে শুরু হতো তাহলে আমি আর এ পড়তে হতো না, তাহলে বি থেকে এইচ আমার 7টা কোশ্চেন হয়ে যেত। সো এখানে আমি দেখি যে আমার আছে যে গাড়ি বেড়ে যাচ্ছে, দেয়ার আর নাও ওভার 700 million motor vehicles in the world and the number is rising by more than 40 million each year. সো এখানে যেহেতু দেখুন সহজেই আমরা বুঝতে পারছি এখানে কিন্তু গাড়ির ভাড়া নিয়ে কথা বলা হয়েছে। বিতে কিন্তু এই ধরনের কোনো ইনফরমেশন নেই, ডিতে কিন্তু এই ধরনের কোনো ইনফরমেশন আমি দেখতে পাচ্ছি না। সো আমাদের আনসারটা হবে কিন্তু এই। সো আমার এই ক্ষেত্রে আনসারটা হচ্ছে এ। তো আমি এরপর আমার জন্য আছে, দেখুন দ্য ইম্প্যাক্ট অফ দ্য কার অন সিটি ডেভেলপমেন্ট। সিটি ডেভেলপমেন্টে কী ধরনের কারের ইম্প্যাক্ট, আমার কাছে অপশান আছে বি এবং ডি। সো আসুন আমার জন্য আরও সহজ হয়ে যাচ্ছে। সো বিতে আছে যে আমার মাথায় রাখতে হবে কার আমার সিটি ডেভেলপমেন্টে কী ধরনের। এখানে দেখুন কথা হচ্ছে ইমিশন নিয়ে, তারপরে স্মোক ফিউম, কথা হলো হচ্ছে ডেঞ্জারাস ব্রেথ, মস্কোতে নিয়ে একটা কথা বলা হয়েছে, মেক্সিকো সিটি ভেহিকেল পলিউশন যে মেজর হেলথ হ্যাজার্ড। এখানে কিন্তু সিটি ডেভেলপমেন্টের বদলে সিটির কী ধরনের ক্ষতি করে সেটা নিয়ে কথা বলা হয়েছে।
এখন ডি অবশ্যই আমার আনসার হবে। পড়ুন আর না পড়ুন আপনি তারপর পড়ে দেখতে পারেন। ইন ইউরোপ মোস্ট সিটিজ আর স্টিল ডিজাইন ফর বোথ দ্য ওল্ড মোডস অফ ট্রান্সপোর্ট। Adaptation to the motor car has involved adding ring roads, one-way system and parking lots. In the United States, more land is assigned to car use than to housing. Urban sprawl means that the life without a car is next to impossible. Mass use of motor vehicles has also killed or injured millions of people. Other social effects have been blamed on the car, such as alienation and aggressive human behavior. এখানে দেখুন প্রথমে কিন্তু বলা হয়েছে যে সিটি ডিজাইন হয়েছে ওল্ড মোড ট্রান্সপোর্টের জন্য। অ্যাডাপ্টেশন টু দ্য মোটর কার হ্যাজ ইনভলভ অ্যাডিং রিং রোড। এখানে কি ধরনের আমার সিটিটা কিভাবে হবে, কোন ধরনের রাস্তা হবে সেটা কিন্তু ডিপেন্ড করে আমার মোটর কার আছে তাই বলে কিন্তু রিং রোড হচ্ছে, ওয়ান ওয়ে সিস্টেম হচ্ছে। সো আমার টাউনটার যে ম্যাপিংটা বা আমার রাস্তাঘাট কেমন হবে, রাস্তাঘাট হওয়া মানেই তো আমি বুঝাচ্ছি যে আমার একটা ডেভেলপমেন্ট বা আমার একটা যেমন ডেভেলপমেন্ট কোম্পানি কি বানায়, বিল্ডিং বানায়। সো কার ডেভেলপমেন্ট মানে হলো আমার কেমন ধরনের বিল্ডিং হবে, কেমন ধরনের রাস্তা হবে। সো অবশ্যই এইটা দিয়ে আমি বুঝতে পারছি যে আমার যদিও শেষের লাইনগুলো একটু খারাপ কথা, কিন্তু আমি বলছি যে এটা কোনো হেডিং না, এটা হলো যে আপনি স্পেসিফিক ইনফরমেশন বা আইডেন্টিফাইং ইনফরমেশন। সো আমার এই ক্ষেত্রে আনসারটা হবে ডি। সো আমি খুঁজে পেলাম যে কিভাবে আপনাদের আনসারগুলো আপনারা পাবেন। আর একটা জিনিস করতে পারেন, আপনারা পুরো প্যারাগ্রাফটাকে আমি আবারও দেখাচ্ছি স্ক্রিনে। আপনার পুরাটাকে পজ করে ভালোভাবে পড়ে আপনার আনসার যদি কোনোটা কনফিউজ বা আপনি যদি কনফিউশনে থাকেন যে না আনসার আমি যা বলছি তা না হতে পারে, সেক্ষেত্রে আপনি পড়ে পুরো প্যারাগ্রাফটা দেখতে পারেন। উপরে আমার ব্রাউজার এখানে লেখা আছে অ্যাড্রেস, সেখানে গিয়ে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারেন এবং আপনি সহজে এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করতে পারেন ক্যামব্রিজের বইগুলো থেকে, ইন্টারনেট থেকে। মনে রাখবেন আপনি যখন এগুলো করতে করতে প্র্যাকটিস করতে করতে যখন এগুলো আসলে আপনি ভালোভাবে বুঝে যাবেন, তখন কিন্তু আপনার নিজের কিছু স্ট্র্যাটেজি তৈরি হয়ে যাবে যে কিভাবে এই ধরনের ইনফরমেশন আপনি খুঁজে বের করুন আর আপনি সহজেই ভালো করতে পারবেন। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো এক ধরনের কোশ্চেন এবং কিভাবে সেটা আনসার করবেন। এই কোশ্চেনের ধরন নাম ম্যাচিং ফিচার্স। সো ম্যাচিং ফিচার্স জিনিসটা আসলে কি সেটা দেখার জন্য আমি সরাসরি চলে যাই কিছু কোশ্চেন এবং সরাসরি কোশ্চেনে চলে যায় এবং তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। এখানে দেখুন 7, 8, 9, 10 এখানে এই চারটা নাম আছে। এই নামগুলো ব্ল্যাক পাউডার, রকেট লঞ্চার এগুলো সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয় এবং নিচে একটা বক্স আছে সেখানে লেখা আছে ফার্স্ট ইনভেন্টেড অর ইউজড বাই। সো আমাদেরকে যেটা করতে হবে, এখানে লেখা আছে দেখুন লুক অ্যাট দ্য ফলোয়িং আইটেমসগুলো হলো 7 থেকে 10, সবসময় কোশ্চেন পড়বেন অ্যান্ড দ্য লিস্ট অফ গ্রুপস বিলো। এরপরে নিচের এই লিস্টটা পড়বেন, পড়ে লেখা আছে ম্যাচ ইচ আইটেম, আপনার প্রতিটা আইটেমের সঙ্গে মেলান উইথ দ্য গ্রুপ হুইচ ফার্স্ট ইনভেন্টেড অর ইউজ দেম। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানের এই আইটেমটাকে মিলাতে হবে যে নিচে কারা এটাকে প্রথম ইউজ করেছিল অথবা ব্যবহার করেছিল। এখানে দেখুন লেখা আছে রাইট দ্য কারেক্ট লেটার এ টু ই। 7 এবং 10 এর জন্য এ টু ই এর যেটা কারেক্ট লেটার সেটা ইউজ করুন। সো যেটা সবচেয়ে আমাদের ক্রুশিয়াল পার্ট সেটা হলো ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স। কোথাও যদি এরকম লাইন পান তাহলে অবশ্যই বুঝবেন যে, আমি আবারও বলছি, কোথাও যদি এই লেখাটা পান ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স। সো এ থেকে ই এর এই যে কোনো একটা দুবারও আপনার হতে পারে। সে ধরুন ব্ল্যাক পাউডারের জন্য এখানের যেমন একটা হতে পারে, এ হতে পারে ধরুন, আবার 8 এর জন্যও কিন্তু এ হতে পারে। সো যখন এইরকম লেখা থাকবে তখন কিন্তু আমাদেরকে কখনো ভাববেন না যে হ্যাঁ আমার এটা একবার আমি পেয়েছি সো আমার এ আর আনসার হতে পারে না। এটা রিডিং এর যে কোনো জায়গায় পাবেন সেক্ষেত্রে আপনি একটু সাবধান থাকবেন এবং আপনার মাথায় এটা রাখার চেষ্টা করবেন। তো আসুন এখন আমাদের খুঁজে বের করতে হবে ব্ল্যাক পাউডারটা কারা প্রথম ব্যবহার করেছিল অথবা ইউজ করেছিল। চলে যাই আমাদের রিডিং প্যাসেজে। রিডিং প্যাসেজে হয়েছে প্রথম লাইনে আমাদের ব্ল্যাক পাউডার পেয়েছি, আমাদের কিওয়ার্ড ব্ল্যাক পাউডার। এখানে দ্বিতীয় লাইনে আছে দেখুন মোস্ট হিস্টোরিয়ান্স অফ টেকনোলজি ক্রেডিট দ্য চাইনিজ উইথ ইটস ডিসকভারি। সো ফার আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে চাইনিজ, এই লাইনটা থেকে আমরা কিন্তু সহজে বুঝতে পারি যে চাইনিজরা এই জিনিসটাকে প্রথম
বানিয়েছিল। সো এই যে চাইনিজরা এই টেকনোলজি ইউজ করে চাইনিজরা এইটা ব্যবহার করেছিল, এটা তৈরি করেছিল। এখানে লেখা আছে মোস্ট হিস্টোরিয়ানস অফ টেকনোলজি ক্রেডিট দ্য চাইনিজ উইথ ইটস ডিসকভারি। যেহেতু ইনভেনশন অথবা ডিসকভারি আমরা যেটা ইউজ করি, আমরা জানি যে ইনভেনশন এবং ডিসকভার মাঝে পার্থক্য। এখানে বলা হয়েছে যে মোস্ট হিস্টোরিয়ানস অফ টেকনোলজি ক্রেডিট দ্য চাইনিজ উইথ ইটস ডিসকভারি। They base their belief on studies of Chinese writings or on the notebooks of early Europeans. এখানে কিন্তু এই লেখাটা কিন্তু অনেককে কনফিউজ করবে যে ইউরোপিয়ানরা করেছে, কিন্তু এখানে হলো যে আর্লি ইউরোপিয়ানদের নোটবুক থেকে দেখা যায় যে চাইনিজরা এই ব্ল্যাক পাউডার তৈরির টেকনোলজিটা প্রথম তৈরি করেছিল। সো আমাদের প্রথম আনসারটা হবে ব্ল্যাক পাউডার তৈরি করেছিল 7 এর জন্য আমার আনসার হবে এ। তারপর আছে রকেট প্রোপেলড অ্যারোস ফর ফাইটিং। সো রকেট প্রোপেলড তীর ফাইটিং এর জন্য কারা তৈরি করেছিল? আমি দেখুন খুব সহজেই বের করছি, এবং আসলে এইভাবেই বের করে আপনার টোটাল কথা হলো আপনি যেভাবে পারেন আপনার বের করে জাস্ট লিখতে হবে। আপনাকে যে স্পেশাল কোনো টেকনিক ব্যবহার করতে হবে তা না। আপনার কথা হলো 1 ঘন্টার ভেতরে আপনি কিভাবে সলভ করবেন। সো আমরা এরপর চলে যাই যে এখানে দেখুন অ্যারোস, দ্য অ্যারোস লাইক ফ্লাইং লিওপার্ডস। অ্যারোজের কথা আমরা পেয়েছি। অ্যারোস অ্যারো অ্যাজ এ ফ্লাইং স্যাবার। আচ্ছা, এখানে আমরা পেয়েছি দেখুন দ্য রকেট placed in a similar position to the rocket propelled arrows was designed to increase the range. এখানে কারা তৈরি করেছে সেটা দেখার জন্য এখানে একটা জিনিস দেখুন। Okay, one such weapon was the basket of fire, or as directly translated from Chinese, the arrows like flying leopards. Okay, okay. এখানে একটু আগে থেকে যদি পড়া শুরু করেন, the Chinese relied on this type of technological development to produce incendiary projectiles of many sorts. So এখানে বলা হয়েছে যে চাইনিজ লোকেরা বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদি তৈরি করেছে। সেই ক্ষেত্রে আসুন এরপর আসছে যে এক্সপ্লোসিভ গ্রেনেডস, পসিবলি ক্যাননস টু রিপেল দেয়ার এনিমিস। এই লাইনগুলোর পড়া চলে এসেছে যেটা ওয়ান সাচ ওয়েপন ওয়াজ দ্য বাস্কেট অফ ফায়ার, or as directly translated from Chinese, the arrows like flying leopards. এই লাইনগুলো দিয়ে কিন্তু বোঝানো হয়েছে অ্যারো। এটারই দেখুন তারপরে অ্যারোজ লাইক ফ্লাইং লিওপার্ডের পরে এসেছে দ্য 0.7 মিটার লং অ্যারোজ ইচ উইথ। এটা কিভাবে তৈরি হয়েছে এটার বর্ণনা দিয়েছে, কিন্তু এখানে যেই কথাটা আমরা বুঝতে পেরেছি চাইনিজরাই বিভিন্ন ধরনের গ্রেনেড, বিভিন্ন ধরনের অন্য সরঞ্জাম তৈরি করছে। তারপর এই লাইনের পরে কিন্তু এই লাইনগুলো কিন্তু অ্যারোজ নিয়ে কথা। তারপরে আরো কথাটাকে এক্সপান্ড করার জন্য এখানে আছে কিন্তু দ্য রকেট। এরকম ধরনেরও চাইনিজরা কিন্তু এই পুরো প্যাসেজটাতেই কিন্তু চাইনিজদেরই বিভিন্ন ধরনের যে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জামাদি সেগুলোর কথা বলা হয়েছে। সো আমার আনসারটা হবে এই ক্ষেত্রে আমার আনসারটা হবে এই। সো আমি যে এর আগে যেটা বলেছিলাম, যখনই এই ধরনের লেখা থাকবে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, সেক্ষেত্রে কিন্তু একটা আনসার 2 বার হতে পারে। তারপরে আছে রকেটস অ্যাজ ওয়ার ওয়েপন্স। এখানে প্রথম প্যাসেজটাতে আমরা এখন একটু ছেড়ে আমরা যাব তৃতীয় প্যাসেজটাতে, এবং তৃতীয় প্যাসেজটাতে আপনারা দেখার চেষ্টা করুন যে কোথাও রকেট আছে কিনা। এখানে দেখুন দ্য ইন্ডিয়ান রকেটস। আচ্ছা, এর আগে রকেট আছে, এখানে রকেটার্স। ওকে ওকে এখানে আছে it was not until the 18th century that Europe became seriously interested in the possibilities of using the rocket itself as a weapon. এক্ষেত্রে আমাদেরকে দেখুন প্রথমে কিন্তু স্কিমিংটা করতে হচ্ছে। স্কিমিং করে আমরা স্ক্যানিংয়ে চলে যাব, তারপর ক্লোজ রিডিং। আমরা এখন স্কিমিং করার চেষ্টা করছি, ইভেন দো আমি স্কিমিং খুব স্লোলি করছি, কারণ এখানেই কিন্তু আমার মনে হচ্ছে যে আনসারটা আছে, কারণ এখানে রকেট নিয়ে কথা বলা হয়েছে। ওকে, এখানে দেখুন দ্য ইনসেন্টিভ ফর দ্য মোর অ্যাগ্রেসিভ ইউজ অফ রকেটস কেম নট ফ্রম উইদিন দ্য ইউরোপিয়ান কন্টিনেন্ট। সো ইউরোপ থেকে এটা তৈরি হয়নি, বাট ফ্রম ফার অ্যাওয়ে ইন্ডিয়া। সো এইখান থেকে কি বুঝতে পারছেন আপনারা, এই যে
বলা হয়েছে আমাদের কিন্তু এইভাবে যদি আপনার পড়ার দক্ষতা থাকে, এখানে কিন্তু সহজ জিনিস, কোনো কিছু কঠিন কিছু না। বাট ওরা আনসারটা দিয়েছে একটু পরে। ১ম এ ইউরোপের কথা বলে আপনি কনফিউজ, সো 2nd আনসারটা হবে আমার ইন্ডিয়া নিয়ে যদি কোনো কথা থাকে, ইন্ডিয়ানদের কথা। সো আমার স নাও এর আনসারটা হবে দ্য ইন্ডিয়ানস। তারপর আছে দ্য রকেট লঞ্চার। আসুন এখন রকেট লঞ্চার আমি এক্ষেত্রে এদিক দিয়ে যেহেতু আমাদের রকেট নিয়েছিল, আমি একটু পরের দিকে যাবো যে রকেট লঞ্চার কারা তৈরি করেছে, আমি রকেট লঞ্চারটা কোথায় দেখতে পান কিনা। যত তাড়াতাড়ি আপনি আপনার চোখকে চেষ্টা করবেন চারদিকে খোঁজার, কোথায় এইখানে দেখুন লঞ্চার চলে এসেছে। সবসময় কোণা ২ কোণার দিকে, উপরের দিকে সব দিকে দেখবেন। আমার দেখুন এখানে লঞ্চার চলে এসেছে। যেহেতু লঞ্চার আছে, দ্য ওন লঞ্চার এখানে দেখুন। The Americans developed a rocket complete with its own launcher. যে এই লাইনে আমার আনসারটা আমরা খুঁজে পেয়েছি, এটা হলো যে এটাতে হবে আমেরিকার লোকজন। সো দ্য রকেট লঞ্চারটা তৈরি করেছে দ্য আমেরিকান। সো আনসার হবে ১০ এর ই। সো এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, ম্যাচিং ফিচারের ক্ষেত্রে হলো আমাদের কাছে যেহেতু কিওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ড হলো অবশ্যই আপনার যে অপশনগুলো দেয়া থাকবে, যেমন আমার এখানে কিওয়ার্ড ছিল আমি ব্যবহার করেছি 7 থেকে 10 এর, যেমন অস্ত্রের নামগুলো তীর, অথবা আমি ব্যবহার করেছিলাম রকেট লঞ্চার অথবা রকেট। আমি ২ মিনিটে আপনাদেরকে বলে দিই কিভাবে আপনারা এই আনসারগুলো বের করবেন। এইজন্য আপনাদের সবচেয়ে যেটা করতে হবে সেটা হলো যে কিওয়ার্ডটা কোথায় আছে সেটা প্লেস করার ক্ষমতা থাকতে হবে। ভালো স্কিমিং পাওয়ার থাকতে হবে। তারপরে আপনি যখনই স্কিম করে মনে করবেন যে এখানে আনসারটা আছে, তখন সেখানে ভালো করে স্ক্যান করে কিওয়ার্ডটা, তারপরে আপনি উপরে ২-১ লাইন, নিচে ২-১ লাইন আপনি একটু পড়ার চেষ্টা করবেন। পড়ে ইভেন দো আনসারটা পাওয়ার পরও এর পরে বাট অথবা এরকম কিছু দিয়ে অন্য কোনো কিছু বুঝানো আছে কিনা সেটা আপনারা পড়ার চেষ্টা করবেন। তো আশা করি আপনারা এই ধরনের কোশ্চেনের আনসার সহজেই করতে পারবেন। টেবল কমপ্লিশনে এরকম ধরনের একটা টেবল দেয়া থাকবে এবং সেই টেবলে কিছু ইনফরমেশন খালি থাকবে। সেই ইনফরমেশনগুলো আমরা রিডিং প্যাসেজ থেকে পড়ে বের করতে হবে। এক্ষেত্রে দেখা যায় যে ফ্রেঞ্চের এক ধরনের স্পিসিস বা এক ধরনের ফ্রেঞ্চ প্রজাতির কথা বলা আছে, যেখানে তার সাইজ কেমন, তার কেমন টেম্পারেচার সে পছন্দ করে, সেই কিছু লেখা আছে। তো আমাদেরকে স্প্যানিশ এবং সাউথ আফ্রিকান এই দুই ধরনের বা এই দুই দেশের স্পিসিজে কী ধরনের টেম্পারেচার বা কী ধরনের অন্যান্য ইনফরমেশনগুলো দরকার সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো আমরা যদি রিডিং প্যাসেজে যাই, সেক্ষেত্রে এখানে দেখুন যে এখানে আমি প্রথমেই রিডিং প্যাসেজে প্রথম থেকে শুরু করলাম। প্রথম দিকে আমি প্রথম প্যারাগ্রাফে এই ধরনের কিছু দেখতে পাচ্ছি না। আমি প্যারাগ্রাফ আমার কিওয়ার্ড কিন্তু এই ক্ষেত্রে আমি ফ্রেঞ্চ অথবা স্প্যানিশ। এখানে দেখুন ফ্রেঞ্চ স্পিসিসের কথা লেখা আছে। তারপর আমি যেহেতু ফ্রেঞ্চ দরকার নেই, আমি যাবো স্প্যানিশ। স্প্যানিশ স্পিসিসে আমাদের যেটা আছে সেটা হলো যে এখানে প্রথম আমি একটা পেয়েছি টেম্পারেচার ক্লাইমেট। সো এখানে আমাদের যে প্রথমটা খোঁজার দরকার ছিল যে কেমন ক্লাইমেট পছন্দ করে, সেক্ষেত্রে হবে এখানে আমি ৯ এর আনসার হবে ৯ এর আনসার হবে টেম্পারেচার। সো টেম্পারেচার ক্লাইমেট। তো ১০ এর আনসার স্টার্ট অফ অ্যাক্টিভ পিরিয়ড, কখন সেটার অ্যাক্টিভ পিরিয়ডটা শুরু হয়। এই ফ্রেঞ্চের ক্ষেত্রে আছে কুলার এনভায়রনমেন্ট। আর আমার এখানে দেখুন যে আমার আছে ইন দ্য কুলার এনভায়রনমেন্টস ফ্রেঞ্চ হয়, তারপর স্প্যানিশ হয়। স্প্যানিশ আমাকে খুঁজে বের করতে হবে, স্প্যানিশ। এখানে দেখুন আমার আছে এই এই লাইনটা যদি পড়ুন, এখানে লেখা আছে যে দ্য ফর্মার আর স্লো টু রিকভার। ফর্মার বুঝাতে বলা হয়েছে যে ফ্রেঞ্চ, বাট এখানে কিন্তু স্প্যানিশ নিয়ে কিছু বলা হয় নাই। তো এখানে যদি আসুন দ্য লেটার, লেটার দিয়ে বোঝানো হয়েছে পরেরটা, মানে আমার স্প্যানিশ। তো হুইচ মাল্টিপ্লাই র্যাপিডলি ইন আর্লি স্প্রিং। সো এটার অ্যাক্টিভ পিরিয়ডটা হবে আর্লি স্প্রিং। সো এই ক্ষেত্রে আমার আনসারটা হবে আর্লি স্প্রিং। এখানে আছে লেট স্প্রিংটা হলো ফ্রেঞ্চের জন্য, কিন্তু এখানে হবে আমার আর্লি স্প্রিং। নাম্বার অফ জেনারেশনস
ভাইয়া স্প্যানিশের নাম্বার অফ জেনারেশন কি হয় সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এখানে দেখুন এর পরেই আছে প্রডিউসড 2 to 5 generations annually। সো এখানে লিখতে হবে, আমার আনসার হবে 2 to 5। আমি নিউমেরিক ভ্যালিউ দিয়ে 2 to 5ও লিখতে পারেন। তারপরে আমার এই 9, 10, 11 আনসার আমি খুঁজে পেয়েছি। এখন আমাকে বের করতে হবে সাউথ আফ্রিকান বল রোলার। সাউথ আফ্রিকান বল রোলারেরও এই ধরনের যত ইনফরমেশনগুলো আছে সেটা আমাকে বের করতে হবে। এরপরে দেখুন এই আনসারটা ওটাকে ফলো করছে। তো সাউথ আফ্রিকান বল রোলিং দিয়ে আমি এখানে খুঁজে পাচ্ছি, এখানে কিন্তু এটা হলো একটা ট্রপিক্যাল। সো আমার এই ক্ষেত্রে ক্লাইমেটটা হবে সাবট্রপিক্যাল। 12 এর আনসার। তারপরে 13 কমপ্লিমেন্টারি স্পিসিস কি আছে। ওকে, এখানে আমাকে আমার এই সেক্ষেত্রে আমার হবে সাউথ আফ্রিকান টানেলিং। দেখুন যেহেতু লেখা আছে কমনলি ওয়ার্কস উইথ, হোয়ার ইট কমনলি ওয়ার্কস উইথ, এখানে আমি একটা টেকনিক হলো, যেহেতু আমার হাতে দুটো লাইন আছে আর এই দুটো লাইনের মাঝে আমার আনসার আছে, সো আপনাকে এখানে দেখুন যে লেখা আছে যে হোয়ার ইট কমনলি ওয়ার্কস উইথ, যেহেতু এটা কমনলি ওয়ার্কস উইথ যেটা হলো আমার কমপ্লিমেন্টারি হলো যে যখন দুটো জিনিস একসঙ্গে আসে সেটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি।